এক বছরে 3 বার চাষ, তবু মাটি যেন বিষ্ঠা। এখানে ধান গজায় না। রূপালী, এই জমি কি অভিশাপ হয়ে আছে? আরিফের স্কুলের ফিটা জমা দিতে পারেনি। মাস্টার মশাই বললেন আগামী সপ্তাহে না দিলে ওর নাম কাটা যাবে। শহরের ইটের ভাটায় কাজ নিলে মাসে 5,000 টাকা। কিন্তু কিন্তু কি? তোরা তো কি নিয়ে সংশয়? বাপ দাদার জমি ছেড়ে যেতে পারবো না। এই জমি আমাদের ইজ্জত। খালা, খালা, ওই দেখো জমির ধারে বড় বড় পাতা। এটা কি খাওয়া যায়? কিসের কথা বলছিস? দাঁড়া, দেখছি একটু। হ্যাঁ রে, এটা তো কচু শাক। বন্যার জলেও টিকে থাকে, হয়তো বাজারের দামও আছে। কিন্তু কে কিনবে কচু শাক? সবাই তো ধান ডাল চায়। একবার চেষ্টা করলে ক্ষতি কি? যদি দাম পাই, আরিফের স্কুলের টাকা তো জোগাড় হবে। কি যে বলিস না, এসব কচু এখন কেউ খায় নাকি? এসব আগের দিনের মানুষেরা খেত। সেটাই তো ভাবছি রে আপা, আর কিছুই ভাল লাগে না। কি করে ভাল লাগবে বল? আরিফের বাবা আমাদের ছেড়ে গেছে প্রায় 4 বছর। তারপর থেকে তো আমার ছোট বোন হয়েও তুই সংসারটা টেনে যাচ্ছিস। তাতেও আমার কোনো দুঃখ ছিল না, যদি বাবা মা বেঁচে থাকতো। আর তোর সংসার, তোর বাকি জীবনের কি হবে? সংসার আমার হবে না, ও নিয়ে আমি আর স্বপ্নও দেখি না। এখন শুধু আরিফের ভবিষ্যৎ নিয়ে ভাবি। ওই তো এখন আমার সবকিছু। বোনের ছেলে কি কখনো নিজের ছেলে হয়? এমন কথার কত শুনবি। আপা, মানুষ কি বলে এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি, আর ভাববো না। আমি ভাবি শুধু আমাদের আরিফের ভবিষ্যৎ। তাহলে চল আমরা কিছু কচু নিয়ে দেখি, আজ যদি কিছু করা যায়। ঠিক আছে আপা, চলো তাহলে। আজ না হয় পুরনো জিনিস দিয়ে নতুন কিছু শুরু করি। শুনেছি কচু শাকের রসে গলা চুলকায়, লোকজন নারাজ হবে না তো? ঠিকভাবে রান্না করলে সমস্যা নেই। মা বলতেন দুধে ভিজিয়ে রান্না করতে হয়। আমি বাজারে গিয়ে বেচার সময় সেটা সবাইকে শিখিয়ে দেব। এই যে সবকিছুতে ভয়, এটা আমাকে জীবনে কিছু করতেই দেয়নি। তোর বরাবরই সবকিছুতে ভয় কম। আমিও তোমাদের সাথে হাটে যাব, কচু শাকের গুণাগুণ বলবো। আমি আজ স্কুলে শিখেছি কচু অনেক উপকারী খাদ্য। তাই নাকি? বেশি করে পড় বাবা, তোর তো পরীক্ষা। কচু শাক বেচে তোকে ডাক্তার বানাবো। কাল সকালেই বীজ বপন শুরু করব। যদি সৃষ্টিকর্তা চান 2 মাসে ফলন আসবে। কাল যে কটা বাজারে নিয়ে গিয়েছিলাম, সবাই কিন্তু বেশ আগ্রহের সাথে জিনিসটা কিনেছে, খেয়াল করেছিস? সেজন্যে তুই চাষের ব্যাপারে একটু আগ্রহ দেখাচ্ছি। তুমি তো জানো আমি কোনো বিষয়ে শুধু শুধু সময় নষ্ট করা পছন্দ করি না। সেটা ঠিক, আমার বোন ছোটবেলা থেকেই বেশ বুদ্ধিমান। এবার যদি সত্যিই কচু খেতে এমন হয়, সেটি খুব ভালো হবে, আর লোকজনও কিনবে। তাহলে বেশ লাভ হবে। আপা, তুই শুধু আরিফের কথা ভাবতে থাক। ওকে বড় করার জন্য সব কষ্ট আমি নিজেই করব। তুই তো ওর খালা না, তুই ওর মা। আমি শুধু পেটে ধরেছি। তুই যদি ওকে না সামলে নিতি, তাহলে তো আমি ওকে বাঁচাতেই পারতাম না। কি যে বলো না আপা, ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ। বন্যায় বাবা মা একসাথে ভেসে যাবার পর ও যদি আমার জীবনে না আসতো, তাহলে আমিও ভেসে যেতাম। ও কি সুখী, মাছের বদলে শাক পাতা নিয়ে এত মাতামাতি। আবার নতুন কিছু মাথায় নিয়ে ঘুরছিস, তাই না? ভাই, ধানের চেয়েতে কম পানি লাগে, জমির উর্বরতা বাড়ে, আর আমাদের তো কিছু না কিছু করে খেতেই হবে।
গ্রামের প্রথম মাইয়া চাষি হবার চাও, পাগল নাকি? কচু শাক খাইয়া মানুষ মরবো। হাসান, তুই তো জানিস না 1950 সালে দুর্ভিক্ষে কচু শাকই আমাদের বাঁচিয়েছিল। দেখিস হাসান, একবার চাষ করতে দে, সফল হলে তোকেও বীজ দেব। ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, কাজ তো কাজই। ঠিক বলেছিস মা, তোদের ঘরে তো কোনো কর্মক্ষম পুরুষ নেই, তোদের নিজেদের কাজ করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। চাচি, আমাদের কষ্ট একমাত্র আমরাই বুঝি। গ্রামের অন্য মানুষ আমাদের নিয়ে নানান কথা বলে। মানুষের কথায় তো আমাদের পেট চলবে না রে মা, আমি নিজেই এর প্রমাণ। যুদ্ধের সময় তোমার চাচা শহীদ হয়, এরপর আমি কত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি তা শুধু আমি জানি রে মা। চাচি থাক, আমার জন্য পুরনো কথা মনে করে কষ্ট পাবেন না। আপনার শরীর খারাপ লাগবে তো, শুধু সব সময় কামনা করবেন যেন খেয়ে পড়ে আরেককে মানুষ করতে পারি। না মা, এই কষ্ট তুমি মনে করাওনি, এই কষ্ট তো আমার রক্তে মিশে আছে। আমি চাই তোমার বোন আর তার বাচ্চাটাকে নিয়ে কোনোদিন অন্যের কাছে যাতে হাত পাততে না হয়। চাচি, আপনার মুখের কথাই যেন সত্য হয়, আমিও এটাই চাই। তাই তো এত কষ্ট করে যাই, দিন রাত দেখি না চাচি, নিজেকে একটা পুরুষ ভেবে সব কাজ করি। নিজের ইজ্জত বাঁচিয়ে চলা একজন মেয়ের জন্য খুব কষ্টকর। তোমার দিকে সব পুরুষদের নজর, একটু সাবধানে থেকো, নিজেকে বাঁচিয়ে চলবে। চাচি, এটাই তো ভয়, কাউকে বুঝতে দেই না, সবার নজরে থাকি আমি, কারণ আমি যে কুমারী চাষি। ওসব ভাবতে নেই, তুমি হচ্ছ ছেলে মানুষদের থেকেও বেশি শক্তিশালী। মনে জোর রেখো, ভালো থেকো। ভালো থাকবেন চাচি। ভাইরা, সুখী প্রমাণ করেছেন নতুন চিন্তায় উন্নতি। আমাদের যুব সমিতি তাকে সমর্থন দেবে। কিন্তু হাটে কে কিনবে? এ তো গরিবের খাবার। আর মহিলা মানুষ আবার চাষি হয় কি করে? আচ্ছা বলুন তো ভাইরা, একটা মেয়ে হয়ে সে যদি ছেলের কাজ করতে পারে তাতে আমাদের সমস্যা কি বলুন তো? শহরের বড় হোটেলগুলো এখন অর্গানিক শাক খায়, আমরা জৈব সার ব্যবহার করব, প্রিমিয়াম দাম পাবো। কচি বয়সে নতুন ফসল, মাথায় ঘাস উঠেছে নাকি? বিয়ে করো গিয়ে সব ছেড়ে, বিয়ে করো। সর্দার সাহেব, আপনি যদি একবার চেখে দেখেন, পাকা দাঁতেও রস পাবেন। আমি বিয়ে করব না চাষি হব, তা নিয়ে গ্রামের মানুষ যেন কোনো খারাপ মন্তব্য না করে। আমি নিজের ইচ্ছায় এই পেশায় এসেছি, এটাই আমার মনের ইচ্ছে। তোমার যা ইচ্ছা তাই করো বাপু, নিজের খেয়ে পরের নিন্দে করে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। বোন, এই তো 1 মাসে এত ফলন, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আর কচুর মতন এত দ্রুত বেশি ফলন আর অন্য কিছুতে দেখিনি। আপা দেখলি তো, জমি কখনো প্রতারণা করে না, যত্ন নিলে ফলন দেয়, আর পরিশ্রম করলে বৃথা যায় না। সুখী, আজ হাটে আমরাও একটি দোকান দেব। আমি লেবু লঙ্কা সাজিয়ে রাখবো। ওই দেখ, কচু গাছের নিচে সাপের খোলস, এটা ভালো লক্ষণ। মানুষের চোখ পড়েছে সুখীর দিকে আর ওর ফসলের দিকেও। সাপের খোলস? ওরে বাপরে, আমি সাপ খুব ভয় পাই, আমি এক্ষুনি পালাই। আমি বুঝতে পারছি না আপা, কেন সবাই আমার দিকে নজর দিচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি। সবকিছুতে অন্যায় লাগে না রে সুখী, তুই ঠিক কাজ করলেও মানুষের চোখে পড়ে। অনেক সময় দেখা যায় অন্যের ভালো মানুষ কিছুতেই সহ্য করতে পারে না। আমি তো কারো কাছে হাত পাতিনি আপা, কাউকে বলিনি আমায় একটু খাবার দিন, টাকা দিন, তারপরও মানুষ আমাদের সুখ কেন সহ্য করতে পারছে না আপা? একদিন সময় সবকিছু ঠিক করে দেবে রূপালী, তুই একদম চিন্তা করিস না, তুই তোর কাজ চালিয়ে যা। নিজেদের ফলানো প্রতিটা ফসলই মূল্যবান, কারণ এই ফসলে আমাদের পরিশ্রম লুকিয়ে থাকে। আর এই ফসল আমাদের শিক্ষা দেয় অন্য মানুষও কত কষ্ট করে এক একটা ফসলের পেছনে। ঠিক বলেছিস, এবার চল কচু নিয়ে বাজারের দিকে যাই।
সুখী, তোর শাকের দাম শুনে তো আমার চালের দাম বাড়াতে ইচ্ছে করছে। দাদা, একটু চেখে দেখুন না, রান্নারও পরামর্শ দিচ্ছি। আজ একটুখানি রান্না করেও নিয়ে এসেছি, যাতে করে যারা কখনো কচু দেখেনি বা খায়নি তারা যেন দেখতে পারে কিরকম লাগে। ওমা, এ কি সেই কচু শাক! আমার মেয়ের অ্যাসিডিটি সেরে গেছে এটা খেয়ে। অ্যাসিডিটি মানে পেটের অম্বল, তাই না? হ্যাঁ, এই তো জিনিস। কচু খুব উপকারী একটি খাবার, আরো অনেক ধরনের উপকার হয় এটাতে, সেইটা আমরা জানি না। জি, আমিও শুনেছি কচু শাকের নানান উপকারী দিক রয়েছে, আর এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। একটু শুনুন, পুরো স্টক আমার রেস্টুরেন্টের জন্য রাখুন, ডাবল দাম দেব। আমার রেস্টুরেন্টে এটা হিট খাবার হবে। আপনি সত্যি বলছেন? এই পুরো কচু শাক আপনি একসাথে নেবেন, তাও পুরো দামে? আসলে আমি শহরে এর দাম জিজ্ঞেস করেছি, ওনারা অনেক বেশি দাম চায়। আর আপনারা নিজেরাই ফসল ফলান, এর কারণে এর দাম অনেক কম। তাহলে আপনি কি প্রতিদিন এই কচু শাক নেবেন? না, প্রতিদিন হয়তো নিতে পারবো না, শহর থেকে প্রতিদিন আসা তো সম্ভব নয়, কিন্তু প্রতি সপ্তাহে আমি এসে নিয়ে যাব, যদি আপনারা আমাকে একদম ভালো মানের কচু দিতে পারেন। আমাদের এই কচুতে কোনো ভেজাল নেই, এটা আমার নিজস্ব ফলন, আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে হয়তো প্রতি সপ্তাহে আমাদের দেখা হচ্ছে। আমার জন্য রেখে দেবেন, আমি আপনাদের চাওয়া দামের দ্বিগুণ দিয়ে নিয়ে যাব। আমি কি সত্যি শুনছি সুখী? এতগুলি টাকা এই কদিনে হাতে পাবো, সেটা তো আমি কখনো ভাবিনি রে। এমনই হয় আপা, চল বাড়ি ফিরে চল, আশপাশের মানুষের চোখ পড়েছে। এই কচু শাকের মার্কেট আমার মনোপলি। শহরের হোটেলগুলো পর্যন্ত সুখীর নাম শুনছে। মেয়ে হয়ে এত নাচার কি আছে? বস, সুখীকে কেমনে হ্যান্ডেল করব? আপনি তোর বিয়ের প্রস্তাব দিয়েও কাবু করতে পারেন নাই। প্রথমে ওর ফসল পুড়িয়ে দাও, তারপর বোন পুত্রকে ভয় দেখাও। গ্রামবাসী ভয় পেলে নিজেই থেমে যাবে। কিন্তু সুখীর তো মেলা সাহস, মাইয়া হইয়াও একবার আমার প্যান্ট খুলে দিছিল সবার সামনে। তোমার লজ্জা লাগে না এই কথা আমার সামনে উচ্চারণ করো তুমি? আমি তো সত্যি কথাই কইলাম। আচ্ছা, আমি গিয়া সুখীর ফসল পুরাইয়া ওরে ভয় দেখাই, জানি না কপালে কি আছে। সুখী, ওরা তো আমায় ঘিরে ফেলেছে, কোথায় পালাই আমি? কি হচ্ছে কি এসব? ভয় পেয়ে ঘর ছাড়বো? এই দাম বাপ দাদার সময়ের, আজও রক্ত চায়। তোরা কি মনে করেছিস? হ্যাঁ, মেয়ে হয়েছি বলে কি সাহসের অভাব? সুখী, ওরা বলছে আমার হাত ভেঙে দেবে, আমাকে একদম মেরে দেবে, আমার খুব ভয় করছে। ভয় নেই রে বেটা, যতই অত্যাচার করুক আমি ছাড়বো না। আর তোর সুখ হয়ে যেন থাকতে পারে। তুই নিশ্চিন্তে কানে হাত দিয়ে ঘুমিয়ে পড়। সুখী, তুই পারবি তো? আমার এবার ভয় করছে। আপা, আমার ওপর বিশ্বাস রাখ। মেয়ে হয়েছি বলে সবাই খুব অপমান করে, দুর্বল ভাবে। মেয়েরাই আজ বিশ্ব জয় করেছে, আর আমরা তো শুধু শুধু মাঠে নামিনি। আমাদের ঘরে তো পুরুষ নেই, আমরা নিরুপায়। যা বোন, তুই তো আমার 5টা ভাইয়ের সমান, তুই পারবি আমাদের রক্ষা করতে। এইসব ওই চৌধুরী চক্রান্ত। আমরা যদি আজ সুখীকে ছাড়ি, কাল আমাদের সবার জমি দখল করা হবে। আমি ভুল করছি ভাই, আজ থেকে তোমার পাশে আছি। মাইয়া হইয়া তুমি একাই লইরা গেছ। সুখী, এই বুড়োকে ক্ষমা করো। আজ থেকে তুমি আমাদের নেত্রী। আমি এখানে নেত্রী হতে আসিনি, আমি কারো সাহায্যের জন্যেও আসিনি।
আমি এসেছি আমার পিছু যেন সবাই ছেড়ে দেয় এই জন্যে। আমরা সবাই তোর কষ্ট বুঝতে পারছি সুখী। তুই কষ্ট করে নিজের ফসল ফলিয়ে নিজের উপার্জন নিয়ে ভালো থাকতে চাস। জি, আপনি আমার মুখের কথাটা বলে দিলেন। আজ মেয়ে হয়ে এসব কাজ করেছি বলে লোকে যত সমস্যা। কেন রে বাবা, আমি কি কোনো অন্যায় করেছি না পাপ করেছি? দেখো সুখী, সবাই যে যার মতন করেই ভাবে, তুমি আর ওসব নিয়ে ভেবো না। আজ থেকে আমরা সবাই তোমার পাশে আছি। আপনারা শুধু আমার পাশে থাকলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করতে হবে। না না, এত সাধনার ফসল, আমার ফসলগুলো সব আমার চোখের সামনে পুড়ে যাবে। এটা এটা আমি কিছুতেই মানতে পারবো না। গ্রামবাসীরা কলসি নিয়ে ছোটো, সবাই সুখীর ক্ষেতের দিকে এগিয়ে যাও, আগুন নেভাও। সৃষ্টিকর্তা, এই আগুন নিভিয়ে দাও, আমাদের স্বপ্ন পুড়তে দিও না। মেয়েটা নিজে খুব কষ্ট করেই ফসল ফলিয়েছে। মাফ করো সুখী, ওরা আমার বোনরে ধুইরে নিয়ে গেছে। তুমি তো একটা মাইয়া, তুমি তো বুঝবার একটা মাইয়ারে কিভাবে আটকাইয়া আমারে দিয়ে এসব কাজ করাইতেছে। সেটা তুমি একবার আমায় আগে বলবে তো। তুমি কিভাবে আমার ফসল পুড়িয়ে দিতে পারলে? মানুষ কি করে অন্য মানুষের এত বড় ক্ষতি করতে পারে? আমারে ক্ষমা কইরা দাও, আমি সত্যি অনুতপ্ত, আমি সত্যি খুবই অনুতপ্ত। আমি চৌধুরী আমার পরিবারের জিম্মি কইরা রাখছে। তুমি যদি সাহায্য করো, আমি সব গোপন তথ্য দিব, না হইলে ওরা আমার পরিবারের শেষ কইরা দিব। মানুষের ভুল সংশোধন হয়। তুমি আজ থেকে আমাদের ভাই, কিন্তু আমার পরিবারকে বাঁচাতে হলে বসে থাকলে চলবে না। যাও ভাই, আগুন নেভানোর সময় তোমার হাতও পুড়েছে। সবাই যারা এই আগুন নিভিয়েছেন তাদের ঋণ আমরা কিছুতেই পরিশোধ করতে পারবো না। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, এবং আপনারা যে আমাদের পাশে আছেন সে প্রমাণ আমি পেলাম। এখন আমাদের সবাইকে চৌধুরীর কাছ থেকে জব্বার ভাইয়ের পরিবারকে উদ্ধার করতে হবে। পুরো গ্রামকে ওই লোক যেন জিম্মি করে রাখতে চায়। এসো, আজই শেষ করব তোদের। সবার সাহস খুব বেড়েছে, তাই না? আগে সবার এত সাহস ছিল না। পিস্তল আছে, আমাদের আছে ঐক্য, দেখো, আর আছে সততার সাহস, সেটা তোমার নেই। চৌধুরী, তোর কালো টাকার রেকর্ড পুলিশের হাতে, আজই জেল হবে তোর। জেল? আমি ফিরে আসব, আমার মতো হাজার চৌধুরী আছে। কিছুতেই যে আর ফিরে আসতে পারবেন না চৌধুরী সাহেব, কারণ আমি জানি আপনার সব কালো অধ্যায়ের কথা। আমারে দিয়ে সব করাইছেন, সব আমি পুলিশে বইলা দেব, দরকার পড়লে নিজেও জেল খাটমু। জব্বার, তুই আমার সাথে বেইমানি করলি, তোকে আর সুখীকে আমি কিছুতেই ছাড়বো না। মেয়ে হয়ে মাঠে নাচতে নেমেছে, পুরুষদের সাথে গায়ে গা লাগিয়ে চলা। একদম চুপ করুন। এই, তোমরা ওকে নিয়ে চলো, ও খুব বেশি বেড়েছে। ধন্যবাদ সবাইকে এমন একজন বড় ক্রিমিনালকে প্রমাণ সহ ধরিয়ে দেওয়ার জন্য। ভাই, এই সারটা দিলে ফলন বাড়বো না? আমি তোমার মতন দক্ষ চাষি না কিন্তু। হ্যাঁ, কিন্তু জৈব সার দিয়ে দিব, রাসায়নিক নয়। আর আমি কোথায় দক্ষ? কাজ করতে করতে শেখা হয় আর কি। সুখী, এইবার আমরা স্কুলের জন্য টাকা জমাবো। আমি এখন থেকে প্রতিদিন স্কুলেও যেতে পারবো। বাবা, তোমার স্কুল তো বন্ধ। এই সেদিন তো সব বকেয়া বেতন দিয়ে এসেছি। সামনের সপ্তাহে স্কুলের ছুটি শেষ হবে। আমাদের আর কেউ দমাতে পারবে না। আমরা আমাদের কাজ করে যাব। আমাদের কাজের দিক একটাই, সফলতা। যতদিন সফলতা পাবো না, ততদিন পরিশ্রম করে যাব।
কিভাবে গরিবের মেয়ে চাষি লাখো মানুষের প্রেরণা হয়ে উঠল। আমি অপরাধ করছি, কিন্তু সুখী আমারে নতুন জীবন দিছে, আমার পরিবারকেও বাঁচাইছে। বোন, আজ মনে হচ্ছে সমস্ত দুঃখ সার্থক হয়েছে। আজ আমাদের বাবা মা থাকলে খুব খুশি হতো। দেখো না, আমাদের ফসল এখন বিদেশেও রপ্তানি হবে, আর এদের প্রজন্ম বদলে দেবে। আমরা দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যাব, আর আরিফের প্রশংসা করবে সবাই, কারণ সবাই ওকে চিনবে, আমাদের না। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। রান্না তো হয়নি বাবা, তোর বাবা বাজার করে নিয়ে আসলে তারপর রান্না করব। আমি তো খিদে সইতে পারি না মা, ঘরে যা আছে তাই খেতে দাও। তাহলে যা, এখন কটা চিড়া মুড়ি খেয়ে নে, তোর বাবা বাজার করে আনলেই রান্না চড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরে গিয়ে কটা চিড়ে আর মুড়ি খেয়ে নিই। ছেলেটার খিদে পেয়েছে, কখন ওর বাবা বাজার করে আনবে কে জানে। কই গো মিনা, কোথায় তুমি? বাজার এনেছো? হ্যাঁ, আর বলো না, সুরেশের দোকানে আজকে ভালো মাংস নেই। পুরো বাজার ঘুরে ভালো মাংস খুঁজতে অনেক সময় লেগে গেল, তাই তো বাজার আনতে দেরি হয়েছে গো। মাংস? তুমি আজ আবারও মাংস এনেছো? হ্যাঁ, মাংস ছাড়া কি খাওয়া যায় নাকি? তা মাংস কেনার টাকা পেলে কোথায়? আমি যতদূর জানি তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। ওই করিমের কাছ থেকে কিছু টাকা ধার করেছি। আবার টাকা ধার করেছো? তুমি আগের টাকাগুলোই তো ফেরত দাওনি, আর এখন কিনা আবার ধার করেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? এমন তো না যে আমি টাকাগুলো ফেরত দেব না, হাতে টাকা আসলেই আমি টাকাগুলো ফেরত দিয়ে দেব, বুঝলে? ধার করে এসব মাছ মাংস খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? বলো কি তুমি? মাছ মাংস ছাড়া তো আমি খেতেই পারি না, আমি কি না খেয়ে মরবো নাকি? শাকসবজি দিয়েও তো খাওয়া যায়, তুমি না হয় শাকসবজি কিনে আনতে। টাকা ধার করে মাছ মাংস কেনার কোনো প্রয়োজন ছিল না। বলো কি তুমি? শাক সবজি দিয়ে কি আমি খেতে পারি? ওসব তো গরু ছাগলের খাবার। শাক সবজি খেতে গেলে তো আমি মরেই যাব। না 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 বাবু, ওসব আমি খেতে পারবো না। মাছ মাংস ছাড়া আমার চলবেই না। এভাবে ধার করে আর কতদিন মাছ মাংস খাবে শুনি? শোনো, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। টাকা ধার আমি করেছি, টাকা ফেরত আমিই দেব। তোমার কাজ রান্না করা, তুমি শুধু রান্না করবে, বুঝলে? টাকা ধার করো ঠিক আছে, কিন্তু চিন্তা তো আমার হয়। এমন ধার দেনা করতে করতে না জানি কোন সমস্যায় পড়ো, জানি না কি আছে কপালে। এত চিন্তা করো না তো। ভালো মাংস এনেছি, খুব ভালো করে ঝাল দিয়ে ঝোল ঝোল করে অনেক মজা করে মাংস রান্না করো। টুনু কোথায়? টুনু ঘরে সিঁড়ে মুড়ি খাচ্ছে। আমার ছেলে গরিবের মতো চিরামুড়ি খাচ্ছে? বলো কি তুমি? যাও, এক্ষুনি মাংস চড়িয়ে দাও। বাপ বেটা মিলে আজ মজা করে মাংস দিয়ে ভাত খাবো। যাও যাও। ইস, ধার করা টাকায় ফুটানি দেখে মরে যাই, সত্য সব। ধার করে হোক আর যেভাবেই হোক, মাছ মাংস আমি খাবোই খাবো। আহ আহ। আহ, আজকের মাংসটা যা মজা হয়েছে না, ইচ্ছে করছে আরো 2-3 হাঁড়ি মাংস খেয়ে ফেলি। বাবা টুনু, মাংসটা খেতে কেমন হয়েছে? খুব মজা হয়েছে বাবা, খুব মজা। তাহলে খাচ্ছিস না কেন? এত অল্প খেলে কি চলে? খা বাবা, বেশি করে খা। কই গো, তুমিও খেয়ে নাও, তুমিও খেয়ে নাও আমাদের সাথে। মাংসটা দারুণ রেঁধেছো আজ। থাক, তোমরাই খাও, আমি পরে খাবো। আরে তাজা তাজা মাংস আর তাজা তাজা রান্না, খেয়ে নাও খেয়ে নাও। তাজা থাকতে থাকতে যে স্বাদ পাবে, পরে কিন্তু সেটা পাবে না, বুঝলে? থাক থাক, তোমরাই খাও, আমার অত স্বাদের খাবার না খেলেও চলবে। ধারের টাকায় কেনা খাবার আমার গলা দিয়ে নামবে না। খোঁচা মেরে কথা বলার স্বভাব তোমার আর গেল না, তাই না? কই গো নুরু, নুরু বাড়ি আছো? নুরু, এই সেরেছে রে, এটা তো রফিকের গলা বলে মনে হচ্ছে। কোথায় লুকাই কোথায় লুকাই, পেয়েছি। আরে কি হলো?
তুমি খাটের নিচে লুকিয়ে পড়লে যে? আরে তুমি দেখছো না, রফিক এসেছে। হ্যাঁ, রফিক ভাই এসেছে। তো কি হয়েছে? হ্যাঁ, ওনাকে দেখে লুকাতে কেন হবে? আরে রফিকের কাছ থেকে টাকা ধার করেছিলাম, সে টাকাটাই নিতে এসেছে আজ। লুকোনো ছাড়া কোনো গতি আছে নাকি? তুমি তার টাকা ফেরত না দিয়ে এসব মাছ মাংস কিনে খাচ্ছ? আর কথা বলো না, কথা না বলে তাড়াতাড়ি যাও, ওকে বাড়ি থেকে ভাগাও। যাও তাড়াতাড়ি যাও। কতক্ষণ আমি খাটের নিচে লুকিয়ে থাকবো বলো? যাও যাও যাও, ওকে ভাগাও। আরে, আমি রফিক ভাইকে বলবোটা কি? বলো যে আমি বাড়িতে নেই, সকালেই বেরিয়ে গেছি, কবে ফিরবো তার কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি এইভাবে বারবার টাকা ধার করে একদম ঠিক করছো না, এই বলে দিচ্ছি। আরে রফিক ভাইসে, আসুন ভেতরে আসুন। না ভাবি, ভেতরে যাব না। নুরু ভাই বাড়িতে নেই? না ভাই, আপনার ভাই তো বাড়িতে নেই। সে সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। ভাবি, নুরু ফিরলে একটু নুরুকে বলবেন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, আজ 5 মাস হতে চলল, অথচ এখনো টাকা ফেরত দেওয়ার কোনো নামই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ভাই ফিরলে তাকে বলবো। হ্যাঁ ভাবি, একটু বলবেন কবে যে আমার টাকাগুলো ফেরত পাবো কে জানে। আমার টাকাটা খুব দরকার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলবো ওনাকে। আমি আসি ভাবি। আচ্ছা ভাই। কি হলো, গেছে? চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। যাক বাবা, এবার তাহলে আবার খাওয়া শুরু করা যাক। যাও, হাড়িতে যত মাংস আছে সব নিয়ে এসো। তোমার আসলে কোনো লজ্জা নেই। পাওনাদাররা এভাবে এসে টাকা চাচ্ছে, আর তুমি কিনা তাদের ভয়ে চৌকির নিচে গিয়ে লুকাচ্ছ। বলি এভাবে আর কতদিন চলবে? আহ, সেই একই ঘ্যান ঘ্যান। আবার শুরু করো না তো। খেতে বসছি, খেতে দাও। হ্যাঁ খাও, বেশি করে খাও, সেই সাথে আমার মাথাটাও খাও। খালি সারাদিন জ্ঞান দেবে। এত জ্ঞান দিয়ে আমি করবোটা কি বলো? শুনছো মিনা, দেখো তোমার চিঠি এসেছে। মনে হয় তোমার বাবার বাড়ি থেকে এসেছে গো। কই দেখি দেখি। চিঠিটা খুলে পড়ে দেখি কি লিখেছে। মনে হয় নেমন্তন্নের জন্য বাবা যেতে লিখেছেন। নেমন্তন্ন? তা বেশ বেশ, ভালো খাবার খাওয়া হবে, কি বলো? আরে, আগে চিঠিটা খুলে পড়তে তো দাও, কি লেখা আছে সেটা দেখি আগে। যা ভেবেছিলাম তাই, বাবা আমাদেরকে নেমন্তন্ন করেছেন। কদিন বেড়াতে বলেছেন, ওখানে কালই যেতে বলেছেন। বাহ, তাহলে তো বেশ ভালো কথা। তুমি তাহলে গোছগাছ শুরু করে দাও। হ্যাঁ, আমি গিয়ে গোছগাছ শুরু করে দিই। আমরা কাল সকাল সকালই চলে যাব, কি বলো? শ্বশুর বাড়ির ভালো ভালো খাবার বলে কথা, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি খেতে পারবো। তোমার তো শুধু এই একটাই চিন্তা, শুধু খাওয়া আর খাওয়া। এছাড়া কি তুমি কিছু চিন্তা করতে পারো না, তাই না? তুমি এমন কেন বলো তো? আমার একটু ভালো খাওয়া তুমি সহ্যই করতে পারো না। শ্বশুর বাড়ির লোকজন আমাকে আদর আপ্যায়ন করে খাওয়াবে, তোমার সেটাও সহ্য হচ্ছে না। যা তা একেবারে। এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না বাপু। ভালো খাবার ছাড়া সে আর দুনিয়ার কিছুই চেনে না। বাবা, আজ তো অনেক গরম পড়েছে। হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম। বাবা, আমাকেও কোলে নাও। আরে বেটা, তোকে কোলে নিয়ে হাঁটতে গেলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে। না বাবা, আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। আরে বেটা, নানা বাড়িতে গিয়ে তো ভালো মন্দ খেতে হবে। হেঁটে হেঁটে খিদেটা বাড়িয়ে নে, কেমন? নিজে যেমন পেটুক, আমার ছেলেটাকেও সেরকম পেটুক বানাচ্ছে। সারা দিন শুধু খাই খাই। আরে, আমরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, এটা নিয়ে এমন করার কি আছে? সব কিছুতেই শুধু তোমার অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। তোমার কাণ্ড কারখানা দেখেই অভিযোগ করি। কোথায় ছেলেটাকে একটু শেখাবে যে একদিন পর নানা বাড়ি যাচ্ছ, সবার সাথে দেখা হলে কিভাবে সুন্দর করে কথা বলবে, সুন্দর করে ব্যবহার করবে, তা না, নানা বাড়ি গিয়ে ভালো মন্দ খেতে হবে। আরে, শেখে শিখবে, সময় আসলে ঠিকই
ওসব বাদে শিখে যাবে, বুঝলে? এতটুকু বাচ্চা ছেলে, এখন এত কঠিন কঠিন জিনিস শিখিয়ে কি লাভ বলো? বাবা, আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। বাবারে বাবা, এই ছেলে তো দেখছি কোলে উঠেই ছাড়বে। কত বড় ছেলে! আয় আয় বাবা, কোলে আয় আয়। বাবা, ও বাবা, নানা বাড়ি আর কত দূর? এই তো বাবা, আর অল্প রাস্তা বাকি আছে রে। আমরা চলে এসেছি। আরে, এই যে মিনারা চলে এসেছে। আরে নানু ভাই, তুমি বাবার কোলে থেকে নামো, আসো আসো, আমার কাছে আসো। নানা ভাই, নানা ভাই। তারপর জামাই বাবাজি, কি খবর? মিনা, কেমন আছিস তোরা? টুনুকে কোলে নিয়ে আসতে আসতে হাঁপিয়ে গেছি বাবা, একটু জিরিয়ে নিই। আমি ভালো আছি বাবা, আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি রে। কতদিন পর তোমাদের দেখলাম, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে বাবা, কতদিন পর তোমাদেরকে দেখলাম। আমরা তো তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? ওদেরকে ভেতরে নিয়ে যাও। যাও যাও জামাই বাবাজি, ভেতরে যাও। মিনা, যা ভেতরে যা, হাত মুখ ধুয়ে বিশ্রাম কর। হ্যাঁ হ্যাঁ জামাই বাবাজি, এসো, ভেতরে এসো। তোমরা ভেতরে যাও, আমি আমার নানু ভাইকে নিয়ে আসছি। কি নানু ভাই, আমার কাঁধে চড়বে নাকি? হ্যাঁ নানা ভাই, আমি তোমার কাঁধে চড়বো। কতদিন তোমার ঘাড়ে চড়ি না আমি। এসো, তোমাকে আমি আমার কাঁধে নেই। বাহ বাহ মা, আপনি কত কিছু রান্না করেছেন। এত রান্না করার কি প্রয়োজন ছিল? কি হলো বাবা, তোমরা কতদিন পর এলে, একটু ভালো মতো তোমাদের খাওয়াবো না? তুমি কিন্তু বাবা লজ্জা করো না। তোমার যা ভালো লাগে তুমি নিজে তুলে নিয়ে খাও, কেমন? না বাবা, খাওয়া সামনে রেখে লজ্জা কিসের? আমি তাহলে খাওয়া শুরু করি, ঠিক আছে? খাও বাবা খাও, তোমার যা ভালো লাগে সেটাই খাও। হ্যাঁ মা, তাই খাচ্ছি। টুনু বাবা, বেশি করে খা। তোর নানি জান খুব ভালো রান্না করে, বুঝলি, খুব ভালো রান্না করে। মিনা, তুই কিছু নিচ্ছিস না কেন? দে, থালাটা এগিয়ে দে, তোকেও একটু মাংস দি। না না মা, আমাকে একটু সবজি দাও। তোমাদের জামাই তো মাছ মাংস ছাড়া বাড়িতে আর কিছু আনেই না। মাংস খেতে খেতে আমার মাংসের ওপর থেকে রুচি উঠে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দে, থালাটা এগিয়ে দে। তুই একটু সবজি দিয়ে আপাতত খা, পরে মাংস নিস। জামাই বাবাজির দোকান মনে হয় খুব ভালো চলছে, তাই না? ওই চলে আর কি বাবা। আচ্ছা, বেশ বেশ। আজকের খাওয়াটা খুব দারুণ হলো, পেটও ভরলো, মনও ভরে গেল। আহ, কই গো সবাই, এসো খেতে এসো, খাবার তৈরি। বাহ, আজ বড় মাছের কালিয়া, মাংসের কোপ্তা, কোরমা সবই আমার খুব পছন্দের। আহ, খুব পছন্দের। মা, আমি তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি খাও। তুমি বসে থেকো না বাবা, খাওয়া শুরু করো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। মা, আপনাদের এত আদর যত্ন পেয়ে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আমি ভাবছি আরো দুদিন এখানে থেকে যাই, কি বলো মিনা? না না, আমি কালই চলে যাব। কি বলছো কি তুমি? নিজের ঘর বাড়ি ফেলে এখানে এতদিন থাকবো নাকি? আরে কি বলছো এটা? এটা তো তোমার বাবার বাড়ি, আর বাবার বাড়িতে যতদিন ইচ্ছে ততদিন থাকা যায়, তাই না মা? জামাই বাবাজি, মিনা যখন কাল চলে যেতে চাচ্ছে, না হয়ে যাক না, পরে আবার। না মা, কি যে বলেন, আবার পরে কবে আসতে পারবে কে জানে। মিনা, বুঝলে, মন ভরে বেরিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই আমার। কি করি বলো তো, বড্ড চিন্তায় পড়ে গেলাম। জামাই যেভাবে মাছ মাংস খায়, ঘরের সব মাছ মাংসই তো শেষ হয়ে গেল। আমি তো তাই ভাবছি, হাতে এখন কোনো টাকাও নেই যে নতুন করে বাজার করব। তারপর তারা বলছে আরো দুদিন নাকি থাকবে। কি করা যায়?
এক কাজ করি, কাল বরং শাকসবজি দিয়ে সমস্ত পথ করি। জামাইকে তো খাওয়াতে হবে, না খাইয়ে তো আর রাখতে পারবো না। হ্যাঁ, তাই বরং করো। তোমার হাতের সবজির পদ তো মাংসের চাইতেও খেতে বেশি মজা হয়। কই গো সবাই, এসো খেতে এসো। বাহ বাহ বাহ, একদম সময় মতো রান্না শেষ করে একদম সময় মতো ডাকেন। এসো বাবা, খেতে বসো। আজ তেমন কিছুই রান্না করিনি, সব নিরামিষ পদ, সব কিছু শাকসবজি দিয়ে রান্না করা। খেয়ে কিন্তু সবাই বলবে কেমন হয়েছে। কি বলেন মা, নিরামিষ? হ্যাঁ, আজ সব কিছুই শাকসবজি দিয়ে তৈরি করা। খেয়ে দেখো না কেমন হয়েছে। গত 2 দিন ধরে তো শুধু আমিষই খাওয়া হলো, তাই ভাবলাম আজ শুধু নিরামিষ পদ করি। আমি তো শাকসবজি খেতে পারি না মা, মাছ মাংস ছাড়া আমার গলা দিয়ে কোনো খাবারই নামে না। রোজ রোজ মাংস খেতে কি ভালো লাগে বাবা? স্বাস্থ্য ঝুঁকি থাকে। আজ একটু শাকসবজি খাও, কাল না হয় আবার মাছ মাংস খেও। না মা, ঠিক আছে, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তোমার মা আমাকে আজকে শাক লতা পাতা খাওয়াতে চেয়েছে কেন বলো? একটু মাংস করলে কি দোষ হতো? আমি কি এ বাড়িতে রোজ বেড়াতে আসি নাকি? 2 দিন না হয় থাকতে এসেছি, তাতে কি এমন দোষ হয়েছে যে আমাকে শাক লতা পাতা খাওয়াতে হবে? আহ, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা শুনতে পাবে তো। শুনুক না, আমি তো শোনাতেই চাই। আমি কি গরু ছাগল যে শাক লতা পাতা খাওয়াতে হবে আমাকে? মাছ মাংস যদি খাওয়াতে না পারে তাহলে নেমন্তন্ন করে কেন বলো? কেন করে? আহ, একদিন নিরামিষ খেলে কি এমন ক্ষতি হতো তোমার? আর মায়ের যা গুণ, তার হাতে রান্না করা নিরামিষ পদ খেতে তো অসাধারণ হয়, মাছ মাংসের চাইতেও বেশি মজা হয়। খেলে বুঝতে পারতে। নিরামিষ রান্না করা এটা আবার কোনো গুণ হলো নাকি? নিরামিষ পদ তো যে কেউ রান্না করতে পারে, এটার কি এমন বড় ব্যাপার? আর নিরামিষ কি কখনো মাছ মাংসের চাইতে বেশি মজা হতে পারে? কখনোই না, কখনোই না। জামাই বাবাজি, আমি তোমার সব কথাই শুনতে পেরেছি। তুমি বলেছো নিরামিষ যে কেউ রান্না করতে পারে। নিরামিষ পদ রান্না করতে কোনো গুণের দরকার হয় না। তা তুমি কি পারবে রান্না করতে? এ আবার এমন কি ব্যাপার? না পারার কি আছে? সবজিতে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলেই নিরামিষ হয়ে যায়, এতে আবার কঠিন কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। তুমি যখন বলছো নিরামিষ পদ যে কেউই রান্না করতে পারে, তাহলে তুমি না হয় আমাদেরকে একটা সবজি দিয়ে কয়েকটা পদ করে খাওয়াও, কি বলো? আমি রান্না করব? কি জামাই বাবাজি, খুব তো বলেছিলে নিরামিষ পদ যে কেউই রান্না করতে পারে। তা এখন এত ভয় পাচ্ছ কেন? না তো, ভয় পাবো কেন? নিরামিষ পদ যে কেউ রান্না করতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে নিরামিষ পদ রান্না করে খাওয়াবো। বলুন কোন সবজি দিয়ে রান্না করতে হবে বলুন। বেগুন? তুমি কাল বেগুন দিয়ে কয়টা পদ রান্না করতে পারো দেখা যাক। আর আমিও কয়েকটা পদ রান্না করব, দেখবো কার রান্না বেশি ভালো হয়। আমার রান্না আপনার চাইতেও ভালো হবে, আপনি দেখে নেবেন। নিরামিষ পদ এটা কোনো ব্যাপারই না। দেখবেন আমি বেগুন দিয়ে কত কিছু বানাতে পারি। আচ্ছা, সে দেখা যাবে। আজ দেখবেন মা, বেগুন দিয়ে আমি কত কিছু করতে পারি। ঠিক আছে, চলো দেখা যাক তুমি আজ কেমন রান্না করো। কি গো জামাই, বেগুন রান্না হলো? এই কি, এখানে তো মনে হচ্ছে ভূমিকম্প হয়ে গেছে। জামাই, তোমার এরকম দশা হলো কি করে? আমরা তো সেই কখন থেকে জামাইয়ের হাতের বেগুনের রান্না খাবো বলে বসে আছি। হ্যাঁ, আজ বাবার হাতের রান্না খাবো, কি মজা কি মজা। বিয়ের পর থেকে সব সময় তো আমি তোমাকে রান্না করে খাইয়েছি, আজ তোমার হাতে রান্না খাবো, তাও আবার বেগুনের পদ। ভাবতেই যে আমার কি ভালো লাগছে। আমি হার মেনেছি, আমার পক্ষে বেগুন রান্না করা সম্ভব নয়। সে কি জামাই, তুমি বলেছো, তুমি না বলেছিলে নিরামিষ পদ যে কেউ রান্না করতে পারে? তাহলে তোমার এই হাল কেন? আমি বুঝতে পেরেছি মা, নিরামিষ পদ রান্না করা যে কারো পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দিন মা, আপনি আসলে অনেক গুণী মা। অবশেষে তুমি বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি।
আমি আর কখনো খাবারকে ছোট করে দেখব না মা। যা পাবো তাই খাবো। ধার করে মাছ মাংস খাওয়াও বন্ধ করে দেব। যাক বাবা, অবশেষে সুমতি হলো তোমার। হ্যাঁ, রান্না করতে গিয়ে প্রচন্ড খিদা লেগে গেল। আপনার হাতে ওটা কি মা? এটা এটা হচ্ছে একটা বেগুনের পদ, আষাঢ়ি বেগুন। আচারি বেগুন? একটু খেয়ে দেখি তো। বাহ, এ তো অসাধারণ। না, আমি এখন থেকে নিরামিষ পদই খাবো। মা, আজ আপনি শুধু নিরামিষ পদ করবেন। এখন বুঝতে পারছি রান্নার গুণ থাকলে সব রান্নায় অসাধারণ হয়। আমিও নিরামিষ খাবো বাবা, আমিও খাবো। হা হা হা। হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। এখন থেকে শুধু মাছ মাংস না, আমরা সব কিছুই খাবো রে। বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে গো? ঘরে আছো নাকি? তখনই সোহাগের বউ ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে রে বাবা, এত ডাকাডাকি করছেন কেন? অনেক তো বেলা হয়ে গেল, কিন্তু এখনো তো চা জল খাবার এলো না, তাই ডাকছিলাম ছোট বৌমা। আমায় একটু চা করে দাও না। আমার ঘরে চাপাতি শেষ হয়ে গিয়েছে মা, আপনি বরং ভাবির কাছে যান। কেন? রমেশ তো সেদিনই চা পাতা নিয়ে আসলো দেখলাম, এরই মধ্যে সব চা পাতা শেষ। হ্যাঁ মা, কি করব বলুন, এত হিসেব করে চলেও তো জিনিসের সাথে পেরে উঠি না। যেখানে হিসেবি হওয়া দরকার সেখানে না হয়ে বিপরীত দিকে হলে তো এমনই হবে। মানে আপনি কি বলতে চাইছেন? চাপাতি সব আমি একাই খেয়ে ফেলেছি? হ্যাঁ, সেই কথা কি আমি একবারও বলেছি তোমায়? তুমি তো নিজেই তোমার গায়ে লাগাচ্ছ। হোমা, আপনি তো বললেন যে আমি হিসেবি না। শোনো, যেখানে হিসেব করা দরকার সেখানে হিসেবই হতে হয়। অযথা অন্য জায়গায় হিসেব করতে হলে এতে বিপরীত হয় ছোট বৌমা। বুড়ির শখ কত, আমার ঘরে চাপাতিগুলো সব শেষ করতে এসেছে, আমি বাবু এত চা করে দিতে পারবো না। এই কথা শুনে রমেশের মা রমেশের বউয়ের কাছে এসে বলল, বড় বৌমা, ও বড় বৌমা, ঘরে আছো নাকি? এই তো মা, আমি এখানে। আপনি ডাকছেন আমাকে? আপনার কিছু লাগবে মা? আর আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। হ্যাঁ মা, আমাকে একটু চা করে দেবে গো? কেন দেব না মা, অবশ্যই দেব। আমি জানি তো তোমার কাছে এলে তুমি আমায় কখনো না করবে না। গিয়েছিলাম ছোট বউয়ের কাছে, সে আমায় চা করে তো দিলই না, উল্টো অপমান করলো আর তার অভাবের কথা শুনিয়ে দিল। ও এমনই মা, আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ও একটু স্বভাবে কিপটে। হ্যাঁ, সেটা তো আমিও জানি, কিন্তু তাই বলে কি বাড়ির লোকের সামনে কিপটেমি করলে হয়? থাক মা, আপনি কষ্ট পেন না মা। এতদিন হয়ে গেল আমাদের সংসারে এলো, কিন্তু এখনো ওর কিপটেমির স্বভাবটা গেল না। এই কিপটেমির জন্য ও একদিন উচিত শিক্ষা পাবে, দেখে নিও। হ্যাঁ, তাতে যদি ওর একটু শিক্ষা হয়। তার দিদি ভাই কোথায়? ওকে দেখছি না যে। ও তো এখনো ঘুমোচ্ছে মা, আজকে ওর স্কুল নেই তো, এর জন্য সকালে ডাকিনি। ঠিক আছে মা, ঠিক আছে, সে ভালো কথা। আপনি ঘরে যান মা, আপনার ঘরে আমি চা জল খাবার নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি তাহলে ঘরে গেলাম। রমেশের মা ঘরে চলে গেল, আর রমেশের বউ চা আর জল খাবার বানাতে চলে গেল। ওদিকে সোহাগ তার বউকে বলল, কি ব্যাপার গো, সকাল হয়ে গেছে, আমাকে তো ডেকে দিলে না। বলি বেলা বেড়ে গেছে, আমার মাঠে কাজ করতে হবে, কাজ করতে এখন কষ্ট হয়ে যাবে। ইস, সংসারের হিসেব করতে তো আমি ভুলেই গিয়েছিলাম। তা কি হিসাব করলে শুনি? রোজ রোজ তুমি অনেক বাজার করে নিয়ে আসো, তা পরের দিন সেগুলো পচে গেলে ফেলে দিতে হয়। হ্যাঁ, পচে তো যাবেই। এত কিপটেমি করে রান্না করলে পরের দিন তো সবজি নষ্ট হবেই, তাই না? আমি কিপটেমি কি সাথে করি? আমাদের ভালোর জন্যই তো করি।
আর পেটা খেয়ে সবজি বাঁচাতে গিয়ে পরের দিন তো সব ফেলে দিতে হয় নষ্ট হয়ে গেলে। তা তুমি একটু কম করে তো বাজার করলে পারো, তা না হলে এত সবজি নষ্ট হয় না। আরে ঠিক মতো না খেয়ে গেলে যে কাজ করার মতো বল পাই না। আর তুমি পড়ে আছো তোমার কিপটেমি নিয়ে, যত সব। হয়েছে হয়েছে বাপু, তোমরা শুধু আমার কিপটেমেটাই দেখো, সংসারের জন্য যে আমি এত কিছু ভাবি সেটা তো দেখো না। কথাটাও যদি তুমি একটু কিপটেমি করে বলতে তাহলে আমার এত কথা বলা লাগতো না, আর তোমার এত কথাও আমার শুনতে হতো না। হ্যাঁ হ্যাঁ, কথা বললেই তো আমি বেশি কথা বলি, তাই না? থাক বাবু, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তোমার সাথে কথা বলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। এখন দুটো আমাকে খেতে দাও দেখিনি। আচ্ছা, তুমি এখানটায় বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, আমার অনেক খিদে পেয়েছে। এই বলে সোহাগের বউ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সোহাগ খেতে খেতে বলল, আমাদের ছেলে কোথায়? আমাদের ছেলেকে তো দেখছি না। কোথায় আবার, সকালে উঠে না খেয়ে বেরিয়ে গেছে। আমি কত করে বললাম একটু খেয়ে যান, কি শোনে কার কথা। ওহ, তা বাড়িতে আসলে ছেলেকে খাইয়ে দিও কেমন? সে আমি দেবনি, তুমি এখন খাও তো দেখি। ওদিকে রমেশের বউকে ডেকে বলল, গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? রমেশের কথা শুনে রমেশের বউ ঘর থেকে বেরিয়ে এসে বলল, এই তো আমি এখানে। তা কি হয়েছে বলো তো? এই নাও, এই মাছটা ধরো তো দেখি। এত বড় মাছ এনেছো? বেশ, মা কদিন ধরে মাছ খাওয়ার জন্য বলছিল, আজ তাহলে মাছের ঝোল করে খাওয়াবো মাকে। তা বেশ বেশ, আমরা বেশ মজা করে খাবো তাহলে। তা সকাল সকালেই মাছ আনতে বেরিয়েছিলে বুঝি? না না গিন্নি, গিয়েছিলাম হাঁটার জন্য। ফেরার পথে হরিশ জেলের সাথে দেখা হলো, তাই মাছটা নিলাম আর কি। তা বেশ ভালোই করেছো। তা মাঠে যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ যাব। আমার মেয়ে কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আবার, সে সকাল সকাল বেরিয়েছে তার দাদার ছেলের সাথে খেলতে। কতবার করে বললাম খেয়ে যা দুটো, কি শোনে কার কথা। আরে এই বয়সে ছেলে মেয়েরা একটু খেলাধুলায় মেতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। বুঝলে তো ভালোই হবে, না হলে আমাকে এভাবেই বকে যেতে হবে। আর তুমি তুমি খাবে না বুঝি? হ্যাঁ খাবো, কিন্তু মা কোথায়? মা খাবে না নাকি? এরই মধ্যে রমেশের মা এসে বলল, হ্যাঁ রে বাবা, আমার যে বড় খিদে পেয়েছে, তাই চলে এলাম। তা বেশ ভালোই করেছো মা। যখন খিদে পাবে তখন তুমি আমাদের বাড়িতে চলে আসবে কেমন? আমাদের বাড়ি তোমার জন্য সব সময় খোলা। ছোট বোর কাছে গিয়ে তো কোনো শান্তি পাই না, তাই তো ওদেরকেই জ্বালাতে আসি বারবার। সি 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 মা, এই আপনি কি বলছেন? আপনার যখন ইচ্ছে হবে আপনি আমাকে বলবেন, আর ছোট বউ কাজ না করে দিলেও আমি আপনার সব কাজ করে দেব মা। হ্যাঁ, সে আমি জানি গো মা। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এবার চলুন তো, খাবার খাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরই মধ্যে তারা খেতে চলে এলো। কিছুক্ষণ পর রমেশের বউ সোহাগদের বাড়িতে গেল। ছোট বউ, ও ছোট বউ, বাড়িতে আসছিস নাকি? কি হয়েছে ভাবি, কিছু বলবে তুমি? হ্যাঁ রে, তোর কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্যে। না জানি আবার কি যাইতে চলে এসেছে, আমার কাছ থেকে সবজি নেওয়ার ঠান্ডা। কি রে, মনে মনে কি ভাবছিস? না না দিদি, ও কিছু ভাবছি না। তা তুমি বসো না এখানে। না রে বোন, এখন আর বসার সময় নেই। এখন আবার বাড়িতে যে আমার দুপুরের খাবার রান্না করতে হবে। আর তুই এই ছোট হাঁড়িতে কি রান্না করছিস? ওই তো একটু মুসুরির ডাল রান্না করছিলাম দিদি। ও, কিন্তু এইটুকুনি ডালে তোদের পোষাবে? কেন পোষাবে না দিদি, এই ডালে আমাদের তিনজনের দিব্যি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি জন্য এসেছো বললে না তো? আরে, তোর দাদা বাজার থেকে বড় একটা মাছ কিনে এনেছে, তাই ভাবলাম মাছের ঝোল করি, কিন্তু ঘরে তো একটা কাঁচা ছালও নেই। ও, তাহলে এই ব্যাপার।
আমার কাছ থেকে কাঁচা লঙ্কা নিতে এসেছে দিদি। আবার কোথায় হারিয়ে গেলি রে? আচ্ছা, আমায় কটা কাঁচা লঙ্কা দিয়ে না বোন, তোর দাদা বাজার করে আনলে তোকে কাঁচা লঙ্কাগুলো ফেরত দিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই দিচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি কাঁচা লঙ্কা দিচ্ছি। এই বলে সোহাগের বউ মাত্র 4টে কাঁচা লঙ্কা দিল রমেশের বউকে। ওই দেখে রমেশের বউ বলল, হোমা, এখানে তো মাত্র 4টে কাঁচা লঙ্কা, এ দিয়ে আমি তরকারি রাখবো কি করে? আমার কাছে যে লঙ্কা নেই দিদি, আমি তো সব কাঁচা লঙ্কা ডালে দিয়ে দিয়েছি, আর সারটেতে তরকারি দিব্যি হয়ে যাবে। তোর আর কিপটেমির স্বভাবটা গেল না। আমি একটু হিসেবে বলে সবাই আমাকে কিপটে বলে ব্যঙ্গ করো না দিদি। কোনটা কিপটেমি বলে আর কোনটাকে হিসেবি বলে আগে সেটা একটু বুঝতে শিখ ছোট। আমি যাই এখন। আবার এসো কিন্তু দিদি। এই বলে রমেশের বউ ওখান থেকে চলে গেল। অন্যদিকে দিদি, ও দিদি, দেখো না আমাদের মাটির ঘর বানানোটা কত সুন্দর হয়েছে। ওমা তাই তো, এটা তো দেখতে খুব সুন্দর হয়েছে। এটা শুকালে আমি বরং দেখে শুনে খুব সুন্দর করে রং দিয়ে দেব। কিন্তু মা তো এটা ঘরে তুলতে দেবে না দিদি। তুই চিন্তা করিস না, এটা আমার বাড়িতে রেখে পরে দেব। যখন আমরা খেলতে বসবো, আবার এইটা নিয়ে আমরা খেলা শুরু করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার মা যে কেন এমন করে তা কিছুই বুঝি না। কাকিমা তো অনেক কিপটে সবকিছুতে। তোর মায়ের মতো আমার মা হলে অনেক ভালো হতো। আমার মায়ের সবকিছুতেই খুব বাড়াবাড়ি। তুই কষ্ট পাস না রে, দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। তখনই রমেশের মেয়ে দেখল সোহাগের ছেলে জামাই কাদা মেখে গেছে। তখনই সোহাগের বউ ওইখানে আসলো আর বলল, বাবা, অনেক বেলা হয়ে গেল তো। আর একটু খেলা করি না মা। না রে বাবা, সন্ধে হয়ে গেছে, চল তো ঘরে চল। এবার বই নিয়ে বসবি চল। ওমা, হে কি, তোর গায়ে এমন কাদা লাগলো কি করে? খেলা করতে গিয়ে লেগেছে মা। আমি আর দিদি মিলে সুন্দর একটা মাটির ঘর বানিয়েছি। তোদের না কত করে বলেছি তোরা মাটি নিয়ে খেলবি না? দেখেছিস জামা কাপড়ের কি হাল করেছিস? এইসব ধুতে গেলে তো আমার গাদা গাদা সাবান নষ্ট হবে। খেলা করতে গেলে তো একটু কাদা লাগবেই কাকিমা, তাই নিয়ে তো রাগ করার কি আছে? ওসব তুই বুঝবি না রে মা, সাবান কিনতে যে কত টাকার প্রয়োজন হয়। যা এখন বাড়িতে যা, কাল আবার খেলা করিস, তবে কাদা মাটি নিয়ে আর খেলা চলবে না। আচ্ছা ঠিক আছে কাকিমা। এই বলে তারা সবাই বাড়ি চলে গেল। রাতের বেলা কই গো, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষের পথে রান্না, তুমি হাত মুখ ধুই বসো। আচ্ছা গো, আর আমাদের ছেলে কোথায়? ওকে তো কোথাও দেখতে পেলাম না। ও তো ঘরে বই নিয়ে বসেছে, তুমি হাত মুখ ধুয়ে আসার সময় ওকে সাথে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই বলে সোহাগ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মা, ও মা, তোমার রান্না হলো? আমার যে খিদেতে পেট চুপসিয়ে গেল। হ্যাঁ রে বাবা, রান্না তো শেষ হয়ে গেছে, তুই আর তোর বাবা এইখানে বস। আচ্ছা। সোহাগের বউ তাদের খাবার বেড়ে দিল। খাবার দেখে সোহাগের ছেলে বলে উঠল, ও মা, এ কি মা, এইটুকু তরকারি দিয়ে আমি ভাত খাবো কি করে? খেয়ে নে বাবা, ওটা তো অনেক বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবা, খেয়ে নে, তোর মায়ের হাতে তো এর থেকে বেশি তরকারি উঠবে না, খেয়ে নে। সবসময় আমাকে খোঁচা না মারলে বুঝি তোমাদের ভালো লাগে না? ও মা, আমি খোঁচা কখন মারলাম? আমি তো সত্যি কথাই বললাম, তাই না? থাক, হয়েছে হয়েছে, এখন মুখ বুজে খাও দেখি। পরের দিন কই গো গিন্নি, কোথায় তুমি? একটু এদিকে এসো, দেখি তোমাকে, এদিকে এসো। কি বলবে তা বলো বাপু। না না, তেমন কিছুই নয়। সকালে তোমার রান্না হয়েছে নাকি? মাঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কখন উঠেই সকালে রান্না সেরে ফেলেছি।
তা বেশ ভালোই করেছো। তা মা কোথায়? মাকে তো দেখছি না। মাকে ঘরে চা দিয়ে এসেছি আর বলে এসেছি সকালে খাবার খেয়ে যেতে। এরই মধ্যে রমেশের মা এসে বলল, আমি চলে এসেছি বৌমা, বড্ড খিদে পেয়েছে। সকালবেলা এখন আর না খেয়ে থাকতে পারি না। এখন কি আর না খেয়ে থাকার বয়স আছে মা? দিন যত যাবে শরীরটা যে ততই ভেঙে আসবে। তা মা, তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো তুমি? হ্যাঁ রে বাবা, ঠিক মতোই খাচ্ছি। আমার বড় বৌমা প্রতিদিন মনে করিয়ে দেয়। তা দিদি ভাই কোথায়? ওকে দেখছি না যে। ঠিক তখনই রমেশের মেয়ে এসে বলল, এই যে দিদা। তা কোথায় ছিলে? সে সকাল থেকে যে তোমায় দেখছি না। আজ আমার স্কুল খোলা দাদু, তাই তো সকাল সকাল খেয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। বাবা, বেশ ভালোই করেছিস দিদি ভাই। ঠিক তখনই সোহাগের ছেলে এসে বলল, দিদি, ও দিদি, তোমার হলো? হ্যাঁ রে, চল এখন দুজনে মিলে স্কুলে যাই। হ্যাঁ, তাই চলো। আচ্ছা মা, আসি আমরা। সাবধানে যাস তোরা। এই বলে রমেশের মেয়ে আর সোহাগের ছেলে স্কুলে চলে গেল। কিছুক্ষণ পর, আজকে তরকারিটা খুব দারুণ হয়েছে বৌমা। আর একটু তরকারি দেব আপনাকে মা? না না না, বেশি খেলে পেটে সমস্যা হবে যে। তুমি যতটুকু পারো ততটুকুই খাও মা। আমার ছোট ভাইয়ের ঘরে গেলে ঠিক মতো তো খেতে পারো না তুমি। হ্যাঁ রে, হ্যাঁ মা, আমার অনেক কষ্ট হয় ওর জন্য। অল্প করে রান্না করে, তরকারি বাঁচাতে গিয়ে ওগুলো আবার নষ্ট হয়, পরে সেগুলো আবার ফেলেও দিতে হয়। এরই মধ্যে সোহাগ এসে বলল, দাদা, হ্যাঁ রে সোহাগ, তা সকালে কিছু খেয়েছিস? হ্যাঁ রে সোহাগ, আয় আমার সাথে একটু খেয়ে যা বাবা। না না মা, এখন খাওয়ার সময় নেই। আমাদের আবার সকাল সকাল একটু মাঠে যেতে হবে। এরই মধ্যে রমেশের ফুপু আসলো। রমেশ, ও রমেশ, বাড়িতে আছিস নাকি বাবা? আরে ফুপু, আপনি কেমন আছেন আপনি? এই তো, আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তা তোরা কেমন আছিস? আমরা ভালো আছি ফুপু। এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোমার। তুমি তো একেবারে এদিকে আশাই ছেড়ে দিয়েছ। তোমরাও তো যাও না ওইদিকে। তাছাড়া আমার বয়স হয়েছে, আমি কি একা একা এখন পেরে উঠি? তা এসেছো যখন বেশ হয়েছে। এবার কিন্তু তোমাকে ছাড়ছি না, কদিন বেঁচে তারপরই যাবে। আচ্ছা আচ্ছা, সে হবে খন। আচ্ছা শোনো, রাতে কিন্তু তুমি আর মা আমাদের বাড়িতে খাবে। আচ্ছা ঠিক আছে বাবা। চলো এখন আমরা কাজে যাই। রাতের বেলা কই গো ছোট বউ, তোমার রান্না কি হলো? হ্যাঁ ফুপু, আমার রান্না এক্ষুনি শেষ। তোমরা বসো এখানটায়। আমার দাদু ভাই বোন কোথায়? ওদের দেখছি না যে। এরই মধ্যে সোহাগ আর সোহাগের ছেলে এসে বলল, এই তো এসে পড়েছি আমরা দিদা। আয় আয়। এরপর সবাই একসাথে খেতে বসলো। খাবার দেখে সোহাগ বলে উঠল, কি ব্যাপার, খালি আলুর তরকারি কেন? আমি তো দুপুরে মাছ মাংস আনলাম, সেগুলো কি করেছো? আসলে মাছ মাংস আমি দুপুরে রান্না করিনি, ভেবেছিলাম, কিন্তু রাতে দেখি সব নষ্ট হয়ে গেছে। তোমাকে না কতবার বলেছি তোমার এই কিপটেমি স্বভাব ছাড়তে। আমি বুঝতে পারিনি গো। দেখো বৌমা, এত কিপটেমি করতে গিয়ে কতগুলো মাছ মাংস নষ্ট হলো। শোনো শোনো ছোট বউ, কিপটেমি করা ভালো, কিন্তু বেশি কিপটেমি করা ভালো না। দেখলে তো কিপটেমির জন্য কতগুলো মাছ মাংস নষ্ট হলো। আমি তো ভালোর জন্যই রেখেছিলাম, কিন্তু কে জানতো এমন হবে। আমি আর এমনটা কখনো করব না। আমার ঢের শিক্ষা হয়েছে, আমি আর কখনো কিপটেমি করব না। বেশ তো,
এ তো ভালো কথা। অতিরিক্ত কিপটেমি করা কখনো ভালো না। মা, আমি আর কখনো কিপটিমি করব না।